বাংলার খেলোয়াড়দের সেইভাবে মূল স্রোতে আনতে হবে। এই যে জেলায় জেলায় কোচিং ক্যাম্প, একাডেমি আছে, ক্লাবরা আছে, প্রত্যেকটা জেলা লিগ, সেগুলোকে ভালো করে করাতে হবে। এই যে এআইএফএফ এর যে বর্তমান অবস্থাটা, আমরা জানি সুপার কাপ আগে হচ্ছে, তারপরে আইএসএল হবে। এআইএফএফ বর্তমান অবস্থাটা দেখে মনে হচ্ছে ভারতীয় ফুটবলের অবস্থা দুঃসহ। কি মনে হচ্ছে? 2024 সালে ভারতীয় সিনিয়র দল একটা ম্যাচও জেতেনি। কয়েক মাসের মধ্যে কতগুলো কোচের পরিবর্তন হলো। আগের সচিবের সাথে, সাজি প্রভাকরণের সাথে সভাপতির গন্ডগোল লাগলো, সেই নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হলো। 13 বছর পর্যন্ত ভারতীয় দলে একজন ভারতীয় কোচ হয়েছেন খালিদ জামিল। এই সম্পর্কে তোমার বক্তব্য কি? তোমাদের আমলে তো বিদেশি কোচের ছড়াছড়ি ছিল। যেভাবে ফুটবলের গুণগত মানের উন্নয়ন করা উচিত, তৃণমূল স্তর থেকে সারা ভারতবর্ষের ফুটবলারকে তুলে এনে সেটা সেইভাবে হচ্ছে না। আইএসএলটাই কনফার্ম না হয় তাহলে শুধু সুপার কাপ খেলবে নাকি এই টিমগুলো? ভারতীয় ফুটবলের এক সময়ের অন্যতম দণ্ডমুণ্ডের কর্তা সুব্রত দত্তকে ব্যথিত করে বর্তমান ভারতীয় ফুটবলের দশা। ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের প্রেসিডেন্ট পদে বসার কথা ছিল প্রফুল্ল প্যাটেলের পরপরই। 2022 সালে অবধারিতভাবে সুব্রত দত্ত বসছেন এআইএফএফ এর সভাপতি পদে। তা যখন প্রায় নিশ্চিত, তখনই এলো সেই রাজনৈতিক হস্তক্ষেপ। প্রফুল্ল প্যাটেল, সুব্রত দত্তরা যাতে আর নির্বাচনে না লড়তে পারেন, তাই রাতারাতি বদলে ফেলা হলো এআইএফএফ এর গঠনতন্ত্র। আইন বদলে ফেলা হলো এআইএফএফ এর। সুব্রত দত্তরা সরে যেতে বাধ্য হলেন দেশের ফুটবল প্রশাসন থেকে। ফুটবল ফেডারেশনের সর্বময় কর্তা হলেন বিজেপি নেতা এবং আরও এক বাঙালি ফুটবলার কল্যাণ চৌবে। এরপর থেকেই ভারতীয় ফুটবলের পদস্খলনের সূত্রপাত হয়। যে ভারতীয় ফুটবলের ফিফা র্যাঙ্কিং ছিল 100-ও কম, তা আজ 133-এ নেমে এসেছে। নৈরাজ্য আজ দেশের ফুটবলেও। ফেডারেশন কর্তার আর্থিক কেলেঙ্কারি নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না সুব্রত, শুধু জানালেন ভারতীয় ফুটবল আজ 30 বছর পিছিয়ে গেছে। একে টেনে তোলার সাধ্য তার নেই। তার পিতা একসময় আইএফ এর সচিব এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটের সভাপতি, ধুরন্ধর ক্রীড়া কর্মকর্তা বিশ্বনাথ দত্তের পদাঙ্ক অনুসরণ করে তিনি কি এবার রাজ্য ক্রিকেট প্রশাসনে আসছেন? কেন নয়? নো ননসেন্স জেসির প্রশ্নের উত্তরে জানালেন, ওরা যদি আমার এক্স পার্টি ব্যবহার করতে চায় তাহলে আপত্তি কোথায়? তিনি বর্তমানে আইএফ এর চেয়ারম্যান। পদটি অলংকারিক আখ্যা দিয়েও ভূয়সী প্রশংসা করলেন বর্তমান সচিব তার ভাই অনির্বাণ দত্তের। তার প্রয়াত কাকা প্রদ্যুৎ দত্তের পুত্র তার বাবার মতোই আইএফএ কে দিশা দেখাতে সক্ষম বলে সুব্রত দত্তের ধারণা। তার শুধু চাই একটু সময়। নো ননসেন্স জেসিতে মিলল নো হোল্ডস বার সুব্রত দত্তকে। দেখুন পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি নো ননসেন্স জেসিতে। নো ননসেন্স জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসেছি সুব্রত দত্তর ভবানীপুরের অফিসে। কে সুব্রত দত্ত? সুব্রত দত্ত হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সব থেকে বড় কথা, ফুটবল সম্পর্কিত বিষয়টিকে তিনি স্বপ্নে, জাগরণে সর্বত্র অনুভব করেন। তাই আমরা এসেছি সুব্রত দত্তর কাছে। বাপি, তোমাকে বাপি বলি ডাকি, বাপি বলি তোমাকে সম্বোধন করবো। তো এই যে এআইএফএফ এর যে বর্তমান অবস্থাটা, আমরা জানি সুপার কাপ আগে হচ্ছে, তারপরে আইএসএল হবে। এআইএফএফ বর্তমান অবস্থাটা দেখে মনে হচ্ছে ভারতীয় ফুটবলের অবস্থা দুঃসহ। কি মনে হচ্ছে তোমার? কথাটা হচ্ছে যে ভারতীয় ফুটবল, প্রফুল্ল প্যাটেল প্রেসিডেন্ট ছিল, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমরা দুজনেই বহু বছর ধরে, প্রায় 2 দশক ধরে ভারতীয় ফুটবলের প্রশাসনে ছিলাম। ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং 100 নিচে নেমে গেছিল আমাদের সময়, ফিফা র্যাঙ্কিং। এবং যখন 2022 সালে আমাদের প্রফুল্ল প্যাটেলের টার্ম শেষ হয়ে গেছিল, কিন্তু আইনের পরিবর্তন করে এমনভাবে করা হয় যাতে আমি ইলেকশনে না দাঁড়াতে পারি এবং 2022 সালে আমরা সরে আসি। তারপর থেকে কিছুদিনের মধ্যেই যখন হানিমুন পিরিয়ডটা চলে গেল, তারপর থেকে দেখা গেল একটা শার্প ডিক্লাইন ইন দ্য পারফরমেন্স অফ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। তো এবং ভারতীয় ফুটবলের র্যাঙ্ক এখন
133 এবং শুধু তাই নয়, হংকংয়ের মতো দল ভারতীয় দলকে হারাচ্ছে। সে তো বটেই। 2024 সালে ভারতীয় সিনিয়র দল একটা ম্যাচও জেতেনি। কয়েক মাসের মধ্যে কতগুলো কোচের পরিবর্তন হলো এবং আগের সচিবের সাথে সাজি প্রভাকরণের সাথে সভাপতির গন্ডগোল লাগলো, সেই নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হলো, ভারতীয় ফুটবলের খুব বাজে বিজ্ঞাপন হলো চারিদিকে। তারপরে পরবর্তী সচিব, তাকেও সরে যেতে হলো অনিল কুমারকে। এখন তো কোনো সচিবই নেই, ডেপুটি জেনারেল সেক্রেটারি এখন সত্য এখন অফিসিয়েট করছে। তো এবং প্রশাসনটা খুবই ঢিলেঢালা হয়ে গেছে, প্রচন্ড ভাবে ক্রিটিসাইজড হচ্ছে চারিদিকে, সবাই খুব সমালোচনা করছে, পারফরমেন্সও খুব খারাপ। ইদানিং শুধু মহিলা ফুটবল কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে 2026-এর, সেটা একটা ভালো দিক। কিন্তু ওভারঅল প্রশাসনের দিক দিয়ে, ফুটবল টিমের পারফরমেন্সের দিক দিয়ে, অর্গানাইজেশনের দিক দিয়ে খুবই শোচনীয় অবস্থায় আছে ভারতীয় ফুটবল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন। কল্যাণ চৌবে সম্পর্কে নানান অভিযোগ শোনা যায়। জয়দীপ বসু, যিনি কর্মরত ছিলেন এআইএফএফ এ, তিনি একটি বই লিখেছেন। সেই বইতে তিনি কল্যাণ চৌবে সম্পর্কে সরাসরি অভিযোগ এনেছেন যে কল্যাণ চৌবে নাকি অফিসিয়ালি ক্রেডিট কার্ড যেটা আছে এআইএফএফ এ, সেটা ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করেছে। এই যে আর্থিক কারচুপি বা কেলেঙ্কারি বিভিন্ন বিষয় নিয়ে উঠে আসছে, এআইএফএফ দৈন্য অবস্থা, এই অবস্থাটা কি তোমাদের কাছে কমন ছিল? দেখুন, কেলেঙ্কারির কথাগুলো আমি বলতে পারবো না, কারণ আমি এআইএফএফ এর সাথে দৈনন্দিন ভাবে যুক্ত নই, ইনফ্যাক্ট এখন কোনোভাবেই যুক্ত নই, সুতরাং সেটা আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু আমি জানি, আমার কাছে খবর আছে, যে অবস্থায় 2022 সালেও এআইএফএফ ছিল আর্থিক দিক দিয়ে, 50 কোটি টাকার উপরে ফিক্সড ডিপোজিট আমরা রেখে গেছিলাম, এখন সেটা একদম তলানিতে এসে ঠেকেছে এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল অবস্থায় আছে ভারতীয় ফুটবল। তোমাদের সময় কিন্তু আইএসএল চালু হয়েছিল এবং আইএসএল চালু হওয়ার সময় এফএসডিএল এর সঙ্গে একটা কন্ট্রাক্ট হয়েছিল। মাস্টার রাইট এগ্রিমেন্ট এবারে করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এফএসডিএল নাকি বাড়তি টাকা চাইছে। এই সম্পর্কে তোমার কি বক্তব্য? না, কথাটা হচ্ছে এফএসডিএল টাকা দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, এবং সেটা প্রথম দিকে যেটা জি স্পোর্টস এর সাথে এআইএফএফ এর চুক্তি ছিল, সেই চুক্তি জি স্পোর্টস এর থেকে তখন আইএনজি রিলায়েন্স তারা কিনে নেয়। পরবর্তীকালে তার নামকরণ হয় এফএসডিএল, ফুটবল ডেভেলপমেন্ট স্পোর্টস লিমিটেড। তো এবার তারা ওই জি স্পোর্টস এর যে টাকাটা দেওয়ার কথা এআইএফএফ কে, সেই টাকাটা আমাদের দিচ্ছিল। পরবর্তীকাল তার সেটা যখন পূরণ হয়ে যায়, মানে জি স্পোর্টস এর যে কন্ট্রাক্ট পিরিয়ডটা যখন শেষ হয়ে যায়, এবং জি স্পোর্টস কেও তারা 70 কোটি টাকা দিয়ে এই কন্ট্রাক্টটা নেয়, এআইএফএফ কে 50 কোটি টাকা করে দিচ্ছিল, যার জন্য কার্যনির্বাহী হচ্ছিল এবং সমস্ত টুর্নামেন্ট গুলো হতো, সবকিছু হতো। এবং শুধু তা নয়, এআইএফএফ এর যে পারফরমেন্স ছিল, যেভাবে এআইএফএফ সংগঠিত ছিল, আর্থিক কোনো সেরকম অসুবিধা ছিল না। যদিও এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলের বাণিজ্যকরণ হয়নি, কিন্তু একটা ভালো দিকে যাচ্ছিল এবং হয়তো বাণিজ্যকরণের রাস্তায় এআইএফএফ খুব দ্রুত গতিতে এগোচ্ছিল। কিন্তু সেটা বাধা পড়ে গেল, একটা বিশাল ডামাডোল সৃষ্টি হলো। যারা বডিতে এলো তাদের সেই অভিজ্ঞতাও নেই, সেই এক্সপার্টাইজটাও নেই, যার জন্য ভরাডুবি হলো এবং তার ফল ভারতীয় ফুটবলের সব প্রেমী তারা ভোগ করছে। একদমই তাই, কারণ ভারতীয় ফুটবল দল আমরা জানি যে এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় রয়েছে। 13 বছর মধ্যে ভারতীয় দলে একজন ভারতীয় কোচ হয়েছেন খালিদ জামিল। এই সম্পর্কে তোমার বক্তব্য কি? তোমাদের আমলে তো বিদেশি কোচের ছড়াছড়ি ছিল। দেখুন, ভারতীয় ফুটবলের একটা
একটা ঘাটতি আমি বলবো, যে কোচ তৈরি করার কোচ ঠিক তাই। তো কোচ এডুকেটর যাকে বলে সেটা নেই। যত এএফসি লাইসেন্স গুলো বিভিন্ন কোচেরা নেয়, একদম থেকে একদম মানে ডি এগুলো অবশ্যই এএফএফ দেয়, সি অব্দি, তারপরে এএফসির আন্ডারে টিল প্রো অব্দিও এই যে লাইসেন্স গুলো নেয় সেটা সব এএফসি থেকে, এবং সেখানে বিদেশ থেকে কোচ আসে, তারা এই ট্রেনিং গুলো করায় এবং এই কোচিং লাইসেন্স তারাই দেয়। তো সুতরাং ভারতবর্ষে কোচ তৈরি করার যে প্রকল্প সেটা গ্রহণ করা উচিত ছিল, এবং কোচেস এডুকেটর আমরা সবে আরম্ভ করেছিলাম। এই কোচেস এডুকেটর দরকার, যার জন্য ভারতীয় কোচ সেইভাবে তৈরি হয় না। খালিদ জামিল নিঃসন্দেহে ভালো কোচ, কিন্তু আমরা যেসব বিদেশি কোচ দেখেছি, তো ইনফ্যাক্ট ইগর স্টিম্যাকও কোনো অংশে খারাপ কোচ নয়, খুবই ভালো কোচ। তারপরে স্টিফেন কনস্ট্যান্টাইনের সময়ও ভালো রেজাল্ট আমরা পেয়েছি। তো সুতরাং খালিদ জামিল কতটা ভালো কোচ সেটা তো তার ফল বলে দেবে, তো সেই ফলের অপেক্ষায় আমরা থাকি। উজবেকিস্তান এবং তাজিকিস্তানে কাফা কাপে খেলতে যাচ্ছে ভারতীয় দল এবং খালিদ জামিলের কোচিং এ যাচ্ছে। একটা কথা তোমায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তোমরা যখন ছিলে সেই সময়টা ভারতীয় ফুটবলে একটা উত্তরণ দেখা গিয়েছিল। আমরা একটা কথা বলতে পারি যে ফিফা র্যাঙ্কিং এ ভারতীয় দল অন্তপক্ষে সেই সময় 100 নিচে ছিল, কিন্তু ক্রমশ পদস্খলন, 127, তারপর 133, এই ব্যাপারটা খুব একটা আসলে আমরা প্রচন্ড ভাবে জোর দিতাম তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে, যুব ফুটবলের উন্নয়নের জন্য আমরা প্রচন্ড জোর দিতাম, গুরুত্ব দিতাম, এবং প্রচুর ফুটবলার উঠে আসছিল। তারপরে না পুরো উন্নয়নটা থমকে গেল, এবং যার জন্য এখন ভারতীয় দলের সেই নতুন প্লেয়ার উঠে আসছে না। এই কয়েক বছর আগে যখন স্টিফেন কনস্ট্যান্টাইন ছিল তখনও 30-এর ওপর, 31-32টা নতুন ভালো প্লেয়ার উঠে এসেছিল, যার জন্য মানে সুনীল ছেত্রীকে রিটায়ার করার পরও আবার ফেরত আনতে হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং যেভাবে ফুটবলের গুণগত মানের উন্নয়ন করা উচিত, তৃণমূল স্তর থেকে সারা ভারতবর্ষের ফুটবলারকে তুলে এনে সেটা সেইভাবে হচ্ছে না। আমরা কিন্তু এই গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্টের জন্য এএফসি অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা যেভাবে বেবি লিগ শুরু করেছিলাম এবং তার ফল পেতে আরম্ভ করেছিলাম, প্রচুর বাচ্চা, হাজার 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 বাচ্চা সারা ভারতবর্ষে সেই বেবি লিগের মাধ্যমে উঠে আসছিল ফুটবলে, তারা মূল স্রোতে আসছিল। তো সেই সব অনেক প্রকল্প আর্থিক অভাবে বন্ধ হয়ে গেছে, অনেক প্রস্তুতি শিবিরগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো যার জন্য মানে এখন ভারতীয় ফুটবলের কথা ভাবলেও খুব দুঃখ হয়। অর্থাৎ দুঃখ হয়। একটা কথা বাপি খুব চমৎকার কথা বলেছি, সুব্রত দত্ত যিনি এআইএফএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছেন ইউনিফর্ম কোচিং প্যাটার্ন। আসলে কোচদের যদি একই ছাতার তলায় না আনা যায় এবং একইভাবে কোচিং এর ব্যবস্থা যদি সব ভারতে না করা যায়, ভারতীয়দের মধ্যে খাদ্যাভ্যাসের অভাব রয়েছে, বিভিন্ন প্রদেশে বিভিন্ন খাদ্যাভ্যাস, সেগুলোকে একটা জায়গায় এনে যদি কোনো কোচ দায়িত্ব নিতে পারেন, কোচেস কোচিং যেটাকে বলা হয়, সেই জিনিসটা কিন্তু এআইএফএফ করে না। একটা জিনিস বলি, বাইচুং ভুটিয়া ইদানিংকালে ফুটবল স্কুল করেছেন এবং সেখানে গ্রাসরুট থেকে খেলোয়াড় তোলার ব্যবস্থা করছেন, কিন্তু বাইচুং এরটা কি বাণিজ্যিকরণের খানিকটা রাস্তা নয়? কথাটা হচ্ছে ভারতবর্ষে অনেক একাডেমি আছে, কিন্তু ডেভেলপমেন্ট অফ দ্য গেম সেটা হয় থ্রু কম্পিটিশন। ওকে, তো এই যে এতগুলো একাডেমি আছে, সেই একাডেমি অ্যাক্রেডিটেশন আমরা করতাম, বিভিন্ন গ্রেডেশন করতাম একাডেমিগুলোর, একাডেমি অ্যাক্রেডিটেশন লাইসেন্সিং ছিল, এবং একাডেমিগুলো থেকে যখন প্লেয়াররা বিভিন্ন ক্লাবে যোগদান করত তাদের সেই মতো কম্পেনসেশন নিতে হতো একাডেমিকে। একাডেমির জন্য সেটা একটা সোর্স অফ ইনকাম এবং সোর্স অফ এনকারেজমেন্ট অলসো। এবং শুধু তাই নয়, এই একাডেমির মধ্যে যে টুর্নামেন্টস গুলো এফএসডিএল করতো, এআইএফএফ করতো,
এই যে কম্পিটিশনগুলো অর্গানাইজড হতো তার থেকে অনেক ট্যালেন্ট স্কাউটিং হতো, এবং ট্যালেন্ট স্কাউটিংটাও কিন্তু একটা স্পেশালাইজড জব। এটা যার তার কাজ নয় করে ট্যালেন্ট হান্টিং বা স্কাউটিং করতে হয়, এটাও একটা স্পেশালাইজড কাজ। এবং এরকম স্পেশালাইজড স্কাউটস আছে সারা ভারতবর্ষে। আমরা এই স্কাউটিং সিস্টেম শুরু করেছিলাম, প্রাক্তন ভারতীয় খেলোয়াড় অভিষেক যাদব এটা দেখাশুনো করতো। তো সুতরাং একটা অর্গানাইজড সেট আপ ছিল এআইএফএফ। এত অরাজকতা, এত বিদ্বেষ, এত নিজেদের মধ্যে খেয়োখই, মারপিট, বদনাম, সমালোচনা, এত কিছু সমস্যা ছিল না। খুব সুন্দরভাবে, মসৃণভাবে ভারতীয় ফুটবল এগোচ্ছে। এখন ভারতীয় ফুটবলের বিজ্ঞাপন যেন এমনটা হয়ে গেছে, বাইচুং ভুটিয়া গালাগাল দিচ্ছেন কল্যাণ চৌবেকে, কল্যাণ চৌবে গালাগাল দিচ্ছেন বাইচুং ভুটিয়াকে। তোমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না। এবং সব থেকে বড় কথা, প্রফুল্ল প্যাটেলের নেতৃত্বে তোমরা যখন একটা ভালো 2022 সালে ভালো কাজ করছো, সেই সময় কি রাজনীতির কারণে তোমাদের সরে যেতে হলো? একদম তাই। আমি বিস্তারিত বলবো না, কিন্তু রাজনৈতিক কারণে তো বটেই। এবং রাজনৈতিক কারণে যে আমরা বাপি কারণ নয়, হস্তক্ষেপ বাপি যেটা বলতে পারলো না বা বলতে চাইলো না, সেটা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপে কিন্তু ভারতীয় ফুটবলের এই অবস্থা। এবং রাজনৈতিক কারণে আজকে কল্যাণ চৌবে, যিনি বিজেপির প্রার্থী কলকাতায়, তিনি কিন্তু এআইএফএফ এর সভাপতি হয়েছেন। আমরা আর বিস্তারে যাবো না এই বিষয়ে। তবে বাপিকে একটা কথা জিজ্ঞেস করি, বাপি, এই যে ফুটবলের দৈন্য দশায় তোমাকে কতটা দুঃখ দেয়? দেখুন, আমার বাবা আইএফএ সচিব ছিলেন প্রায় 12-13 বছর। পরবর্তীকালে উনি ক্রিকেট প্রশাসনে গেছেন। আমার কাকা প্রয়াত প্রদ্যুৎ দত্ত, আমার বাবাকে তো সবাই চেনে, প্রয়াত বিশ্বনাথ দত্ত। আর প্রয়াত প্রদ্যুৎ দত্ত আমার কাকা, উনি 10 বছর, দীর্ঘ 10 বছর আইএফএ সচিব ছিলেন। প্রচুর ভালো ভালো কাজ করেছেন। যেরকম বাবা কাজ করেছেন ফুটবলের জন্য, কাকাও প্রচুর কাজ করেছেন ডেভেলপমেন্টের, উন্নয়নের। তো আমিও আইএফএ সচিব ছিলাম। তো কথাটা হচ্ছে যে রক্তে আমার ক্রীড়া প্রশাসন, ঠিক আছে? তো ফুটবল প্রশাসনটাকে ভালোবাসি। এখনো আইএফএর সাথে আমি যুক্ত অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল। তো সত্যি খুব বেদনাদায়ক, সত্যি খুব দুঃখের, খুব খারাপ লাগে। এবং আমি দেখেছি যে বাবাকে সিএবি তখন কি অবস্থায় ছিল 1976 সালে, সেখান থেকে কোথায় গেছে সিএবি, এবং বিসিসিআই তো কোথায় গেছে, রিচেস্ট মানে একদম তাই, রিচেস্ট অর্গানাইজেশন অফ ফেডারেশন অফ মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো সেখানে ফুটবলের উন্নয়ন, ফুটবলের বাণিজ্যকরণ, ফুটবল নিয়ে কত কিছু করার আছে, সেখানে ফুটবল তো এগোচ্ছে না, ফুটবল পিছোচ্ছে। আমরা আলোচনা করছি ফুটবলের পিছিয়ে যাওয়া নিয়ে, যেখানে আমাদের আলোচনা করা উচিত ছিল ফুটবলের অগ্রগতির ত্বরান্বিত কি করে হচ্ছে সেটা নিয়ে। তো ব্যাপারটা খুবই মানে কি বলবো, ব্যথা দেয়। তুমি ক্রিকেটের কথা তুললে বলে একটা প্রশ্ন তোমায় না করে পারছি না। ময়দানে একটা গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে এবার তুমি ক্রিকেট প্রশাসনে আসছো, এটা কি সত্যি কথা? আসলে আমি তো এখনো অব্দি ক্রিকেট প্রশাসনের সাথে যুক্ত নই, কিন্তু জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব, আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের অ্যাফিলিয়েটেড, এবং আমি ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমি রিপ্রেজেন্ট করি এজিএম এ ক্লাবকে সিএবিতে। তো এখন যারা বর্তমান ক্রিকেট প্রশাসনে আছে, যারা শাসক এবং যারা এই প্রশাসনটাকে তৈরি করবে, সংগঠিত করবে, তারা যদি আমাকে চায় ক্রিকেটের উন্নয়নের জন্য, ভালোর জন্য, কেন নয়? আমি 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 তো এখন ফুটবল প্রশাসনে সেইভাবে জড়িত নই। ফুটবলের চেয়ারম্যান আছে তুমি? চেয়ারম্যানটা অলংকারিক একটা পোস্ট, সেখানে আমি দৈনন্দিন ভাবে যুক্ত নই আইএফএর সাথে। গভর্নিং বডির মিটিং গুলোতে যাই, কিন্তু
আমি সেইভাবে যুক্ত নই, এটা একটা আলংকারিক পোস্ট। তো ক্রিকেট প্রশাসনে যদি এখনকার যারা প্রশাসনের শীর্ষে আছে, যারা ক্রিকেটটাকে সংগঠিত করছে, তারা যদি আমার অভিজ্ঞতা, আমার এত বছরের এক্সপার্টাইজ এবং যেটা আমি গেইন করেছি এবং যে এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, সেটা তো ইরেসপেক্টিভ অফ whether it is football or cricket or whatever, সেখানে যদি আমার কিছু অবদান আমি করতে পারি, if I can contribute, why not? I would love to. রাইট। ফুটবলে যে অবস্থা রয়েছে, ফুটবলে একটা ডামাডোল চলছে, ফুটবল যদি তোমাকে চায় আর ফিরে আসার সম্ভাবনা আছে? এখন যে অবস্থা না, আমরা যে গতিতে এগোচ্ছিলাম, 30 বছর পিছিয়ে গেছি। এই 3 বছরে 22 থেকে 25-এ 3 বছরে 30 বছর পিছিয়ে গেছি। এখন আবার সেখান থেকে সেটাকে রিভাইভ করা খুব টাফ কাজ, এবং যদি সরকারি হস্তক্ষেপ থাকে, সেটা যে সরকারি হোক বা যে রাজনৈতিক যদি হস্তক্ষেপ থাকে, সেটা কাম্য নয়। কারণ আমি সবসময় মনে করি অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট অফ দ্য গেম, তাতে সাপোর্ট করবে, ইন্টারফিয়ার করবে না। তো সুতরাং ফুটবল নিয়ে না ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে, কোন দিকে গড়াবে, কি হবে বলা মুশকিল, বলা মুশকিল, খুব অনিশ্চয়তা আছে। বিশেষ করে নয়াদিল্লিতে গতকাল যে বৈঠকটা হয়েছে, যে বৈঠকে এফএসডিএল, আইএসএল এর খেলা ক্লাবগুলো এবং এআইএফএফ যোগ দিয়েছিল, সেখানে কিন্তু কিছু পাওয়া যায়নি, গোল গোল কিছু কথাবার্তা পাওয়া গেল। কথাটা হচ্ছে, শুধু একটা সুপার কাপের জন্য তো টিমগুলো এত কোটি কোটি টাকা খরচা করে, 40, 50, 60 কোটি টাকা, একটা টপ টায়ার লিগ চাই, 80 কোটি টাকা খরচা করে টিম তৈরি করবে না। তো যদি আইএসএলটাই কনফার্ম না হয়, তাহলে শুধু সুপার কাপ খেলবে নাকি এই টিমগুলো? তার জন্য টিম তৈরি করবে? ঠিক তাই, একদম সত্যি কথা। এবার একটু আইএফ এর কথায় আসি। তুমি আইএফ এর চেয়ারম্যান, আইএফ এ তোমার ভাই অনির্বাণ এই মুহূর্তে সচিব, কিরকম কাজ করছে বলে তোমার মনে হচ্ছে? কথাটা হচ্ছে যে অনির্বাণ প্রয়াত প্রদ্যুৎ দত্তর ছেলে, আমার ছোট কাকার ছেলে, এবং অনির্বাণ দীর্ঘদিন ধরে ফুটবলের সংগঠন, প্রথমে কারণ ও ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আগে শুধু অস্ট্রেলিয়া স্পোর্টস ক্লাবের সাথে জড়িত ছিল, এখন আইএফএ অ্যাফিলিয়েটেড প্রায় সব ক্লাবের সাথে জড়িত। রক্তে ফুটবল প্রশাসন আছে বা ক্রীড়া প্রশাসন আছে। আর 2 বছর হয়ে গেছে, 3 বছর হতে চললো, তো সুতরাং ওর অভিজ্ঞতাটাও কিছুটা বেড়েছে। এছাড়া শিক্ষিত ছেলে, আগে আমার সাথে জস্টেলিয়াফের গ্রুপের ব্যবসা দেখতো, সুতরাং সাংগঠনিক শক্তিটা ওর মধ্যে আছে, সাংগঠনিক দক্ষতা, ক্ষমতা ওর মধ্যে আছে। তো এখন আইএফএ সচিব হওয়ার পর থেকে ব্যবসা দেখতে পাচ্ছে না বিগত 3 বছর ধরে, কিন্তু তার আগে তো দেখতো, সুতরাং সেই অভিজ্ঞতা আছে, সংগঠনের অভিজ্ঞতাটা আছে। এছাড়া ক্লাবও খুব ভালো করে দেখতো। আর আইএফএ সচিব হওয়ার আগে আইএফএ ট্রেজারার ছিল। বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলের যেটা সবচেয়ে অসুবিধাজনক দিক, সেটা হচ্ছে ফুটবলের বাণিজ্যকরণ হয়নি, সুতরাং অর্থের খুব অভাব। ও জানে কি করতে হবে, ও জানে কিভাবে করতে হবে, কিন্তু যদি অর্থের জোগাড় না থাকে তাহলে কিভাবে করবে? আর সেই অর্থ জোগাড় করা এবং সেই বাণিজ্যকরণ করাটা, এটা তো শর্ট টার্ম কাজ নয়। প্রয়াত জগমোহন ডালমিয়া, আমি খুব শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি, বাবার খুব কাছের ছিলেন। তো উনি কিন্তু যে ক্রিকেটের বাণিজ্যকরণ করেছেন, বাবার প্ল্যানিং ছিল, ওনার সেই প্ল্যানের ইমপ্লিমেন্টেশন ছিল, এবং সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে উনি বাস্তবায়িত করেছেন খুব সাহসিকতার সাথে, খুব দক্ষতার সাথে। তো সুতরাং এখানেও সময় লাগবে বাণিজ্যকরণে। তো
আমি যখন সচিব ছিলাম প্রচুর টুর্নামেন্ট করতাম, একদম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে ইন্টার ডিস্ট্রিক্ট, কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, রাজ্য লিগ, অনেক টুর্নামেন্ট করতাম। অনেক সিআর এর মানে অনেক রেফারিজ একাডেমি করেছি, আইএফএ একাডেমি করেছি, অনেক উন্নয়নমূলক কাজ করতাম এবং অনেক টুর্নামেন্ট করতাম। কারণ আমি যেটা প্রথমে বলেছি যে এই টুর্নামেন্ট কম্পিটিশনের মাধ্যমেই ডেভেলপমেন্ট হয় সেই খেলার। তো সুতরাং তখন করেছি, তখন ছোট ছোট অনেক স্পন্সর জোগাড় করতাম। আমি নিজে গিয়ে আমার নিজের যত চেনা জানা তাদের মাধ্যম থেকে সেটা করতাম। আমি যখন সচিব ছিলাম সেটা 2003 থেকে 2007, সেটা অনেকদিন আগে। তারপরে বহু বছর গেছে, ফুটবল প্রশাসন আরো অনেক কঠিন হয়েছে, তখন কঠিন ছিল, আরো কঠিন হয়েছে। তো সুতরাং সচিবেরও বাণিজ্যকরণের সময় দেওয়াটা খুব টাফ, হ্যাঁ জরুরি, কিন্তু খুব টাফ, কারণ প্রশাসনটা পুরো দেখতে হয়। আর ফুটবলে সেরকম দক্ষ প্রশাসক খুব কম আছে যাদের উপর নির্ভর করা যায়। তো যার জন্য ওর কিছু হয়তো অসুবিধা হচ্ছে, বেগ পেতে হচ্ছে, কিন্তু ওর যা দক্ষতা আছে, যে অভিজ্ঞতা আছে, যে ওর যে নলেজ যেটা আছে, সেটা কিন্তু ও আস্তে আস্তে প্রয়োগ করছে, আস্তে আস্তে করছে। ও খুব দৃঢ়তার সাথে কাজ করতে পারে, প্রচন্ড ফার্ম একটা ব্যক্তিত্ব, খুব স্ট্রং পার্সোনালিটি, এবং যেটা ঠিক মনে করে সেটা যে করে করে। হ্যাঁ, তো সুতরাং ও আস্তে আস্তে এগোচ্ছে, অনেকটা কাজ করেছে, হয়তো আগামী দিনে আরো কাজ করবে। তুমি একটা কথা বলছিলে যে ফুটবল টুর্নামেন্ট গুলো তোমার ক্ষেত্রে চালু করেছো আইএফএ, কিন্তু সৈয়দ নাকজি ট্রফি থেকে আরম্ভ করে স্ট্যাফোর্ড কাপ, রোভার্স কাপ, এগুলো তোমাদের আমলেই বন্ধ হয়েছিল? না, কিন্তু তার এগুলোকে বন্ধ করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে আই লিগ শুরু করা হয়েছিল। আই লিগের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আই লিগ। তারপরে শুধু তাই নয়, বিভিন্ন স্টেট লিগ গুলোকে খুব আমরা, স্টেট ডেভেলপমেন্ট প্ল্যান ছিল, অনেকগুলো অন্যান্য টুর্নামেন্টস নতুন ভাবে করা ছিল। একটা জিনিস বলি, এই যে আজ দুরান কাপ কিন্তু চলছে, দেখুন এই যে নাকজি ট্রফি বা রোভার্স কাপ বা ডিসিএ বা বারদলি, এগুলো তো রাজ্য সংস্থার টুর্নামেন্ট, এটা তো এআইএফএফ এর টুর্নামেন্ট না। এআইএফএফ কোনো টুর্নামেন্ট বন্ধ করেনি, হ্যাঁ, একমাত্র ফেডারেশন কাপ বন্ধ হয়েছিল, কিন্তু সুপার কাপ তার জায়গায় চলে এসেছিল। তো রাজ্য সংস্থার উপরে তো ফেডারেশনের সেইভাবে হস্তক্ষেপ করতে পারে। জাতীয় ফুটবল দলে বাংলার খেলোয়াড়দের আধিক্য ছিল, ইদানিংকালে দেখা যায় বাংলার খেলোয়াড়দের দূরবীন দিয়ে খুঁজতে হয়। কথাটা হচ্ছে যে বাংলা থেকে ফুটবলার উঠছে, আরো আগে না অনেক ফুটবল প্রেমী ছিল যারা বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে ফুটবলার তুলে আনতো, বিভিন্ন ছোট ক্লাবে তারা খেলতো 1 বছর 2 বছর, তারপরে বড় ক্লাবে চলে যেত, জস্টিসগাফে খেলতো, খিজিরপুরে খেলতো, এরিয়ান্সে খেলতো, তারপরে বড় ক্লাবে চলে যেত। এরকম অনেক ক্লাবের নাম বলতে পারি যাদের এখানে খেলে আবার তারা বড় ক্লাবে যেত। কিন্তু এখন সেই ব্যক্তিত্বরা নেই যারা প্লেয়ার স্কাউট করে আনতো। এখন এই যে যতগুলো টুর্নামেন্ট হয়, সেখানে যদি ক্লাবদের প্রতিনিধিরা, যে জন্য আমি ফুটবল বাজার করতাম, সব জেলা থেকে সব ক্লাবদের টিম গুলোকে এখানে এনে ট্রায়ালের ব্যবস্থা করে সেখান থেকে প্লেয়ার তোলা হতো, বিভিন্ন ক্লাবরা নিত। তো সেখান থেকে প্রচুর প্লেয়ার কলকাতা লিগে খেলেছে, ফুটবলের মূল স্রোতে এসেছিল। তো কথাটা হচ্ছে যে বাংলার খেলোয়াড়দের সেইভাবে মূল স্রোতে আনতে হবে। এই যে জেলায় জেলায় কোচিং ক্যাম্প, একাডেমি আছে, ক্লাবরা আছে, যে প্রত্যেকটা জেলা লিগ, সেগুলোকে ভালো করে করাতে হবে এবং সেখান থেকে প্রপার স্কাউটিং করে বাংলার প্লেয়ার, মানে বাংলায় যত ভালো ভালো প্রতিভা আছে তাদের তুলে আনতে হবে এবং তাদের মূল স্রোতে নিয়ে আসতে হবে। এবং এটা একটা প্রসেস, এটা একটা মানে একটা
প্রজেক্ট, একটা স্কিম, যেটা সেইভাবে সারা পশ্চিমবঙ্গে নিতে হবে, তাহলে অনেক প্লেয়ার বাংলা থেকে উঠবে। হচ্ছে না তা নয়, অনেক প্লেয়ার বাংলায় খেলছে। বাংলা তো গত বছরই সন্তোষ ট্রফি জিতেছে এবং বয়স ভিত্তিক লিগ গুলো ভালো খেলছে, বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলো যেগুলো এআইএফএফ এর সেগুলো ভালো খেলছে। কলকাতা ফুটবল লিগ এখন বয়স ভিত্তিক হয়ে গেছে, সেখান থেকে অনেক প্লেয়ার উঠছে। নার্সারি লিগ আছে এখানে, ফিফথ ডিভিশনটাও একদম বাচ্চাদের জন্য করে দিয়েছে। তো সুতরাং প্লেয়ার উঠছে, উঠছে না তা নয়, কিন্তু আগে যেরকম বাংলাতে থেকেই প্লেয়ার উঠতো, এখন সারা ভারতবর্ষ থেকে অনেক অনেক রাজ্য আছে যারা ফুটবলে খুব নজর দিচ্ছে, বিশেষ করে নর্থ ইস্টের রাজ্যগুলো। তো যার জন্য সেখান থেকেও প্লেয়ার উঠে আসছে, তাদের সাথে বাংলার প্লেয়ারদের কম্পিটিশন হচ্ছে। তো বাংলার প্লেয়াররাও যেরকম হয়তো 3-4টে খেলছে, অন্যান্য রাজ্য থেকেও কেরল, গোয়া, এখন গোয়াতে কমে গেছে অনেকটা, কিন্তু কেরল থেকে উঠছে, তামিলনাড়ু থেকে উঠছে, এরকম অনেক জায়গা থেকে, পাঞ্জাব থেকে কিছু প্লেয়ার উঠছে, নর্থ ইস্ট থেকে প্রচুর প্লেয়ার উঠছে। তো প্লেয়ার মহারাষ্ট্র থেকে আসছে এবং তাদেরও তারা জায়গা করে নিচ্ছে। তো সেই জন্য হয়তো বাংলার তখন একদম আগে ছিল বাংলা, গোয়া, কেরল। What Bengal thinks today, India thinks tomorrow. গোখেলের এই কথা অনুযায়ী ফুটবলের তাই ছিল। তো এখন অনেক অন্যান্য রাজ্য উঠছে। তো ভারতীয় ফুটবলটা ভালো করে সংগঠিত করলে, ভালো প্রশাসন, শক্ত প্রশাসন থাকলে, নলেজেবল প্রশাসন থাকলে ভারতীয় ফুটবল আবার সমমহিমায় ফিরে আসবে এবং যেখানে ভারতীয় ফুটবলের থাকা উচিত ছিল সেই জায়গায় পৌঁছে যাবে। তোমার মতো সংগঠকরা যদি সরে আসে ফুটবল থেকে, তাহলে সেটা কিভাবে হবে? কথাটা হচ্ছে, আমি তো সরে আসিনি, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে জোর করে। হ্যাঁ, এবং এমন শক্তি, যে শক্তির সাথে আমি কোনোদিনও পারবো না। হ্যাঁ, কারণ আমার কোনো রাজনৈতিক, পরিষ্কার বিজ্ঞাপন হিসেবে অনুবাদ করলে বলা যেতে পারে রাজনৈতিক শক্তি বা কাজে তুমি নত স্বীকার করতে বাধ্য হয়েছে। আমরা সুব্রত দত্তের সাথে কথা বলে জানতে পারলাম ভারতীয় ফুটবল যে অবস্থায় পৌঁছেছে আগের থেকে 30 বছর কমে পিছিয়ে গেছে এবং ভারতীয় ফুটবল দলকে উন্নয়নের জন্য হাল ধরতে হবে শক্তভাবে। সুব্রত হাল ধরতে রাজি নন একটি কারণ তিনি বলছেন যে ভারতীয় ফুটবল দলের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় তিনি আর আগ্রহী নন। তবে আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো সুব্রতকে আবার ফুটবলের দণ্ডমুণ্ডের কর্তায়। আমরা সেই দিকে চোখ রেখে নো ননসেন্স জেসির এই পর্ব আজকে এখানে শেষ করছি।